অনুভবে তিব্বত লাক্সারি সোপ। তিব্বত লাক্সারি সোপ নিবেদিত স্টার টক, পাওয়ার্ড বাই বিউটিনা। সবাইকে ঈদের অনেক শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মুবারক। ঈদকে কেন্দ্র করে এটি নিউজের বিশেষ আয়োজন তিব্বত লাক্সারি সোপ নিবেদিত স্টার টক পাওয়ার্ড বাই বিউটিনাতে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। সাথে আছি আমি মারিয়া শিমু। স্টার টকে আজ আমাদের যিনি অতিথি, তিনি তার শুরুটা করেছিলেন আমাদের হৃদয়ে জায়গা করে নেওয়ার যে শুরুটা, সেটা করেছিলেন মিরাক্কেল দিয়ে। এরপরে আরও অনেক কাজ তিনি করে গেছেন, আমাদেরকে যথেষ্ট হাসিয়েছেন, আমাদের মনে দাগ কেটে গেছেন। সব থেকে বেশি তিনি যেই চরিত্রে আমাদের মনে দাগ কেটে গেছেন, সেই চরিত্রটা দিয়েই আসলে আমরা সবাই তাকে ডাকতে পছন্দ করি অথবা তাকে বেশি চিনি। আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন, বুঝতে না পারলেও খুব শীঘ্রই আপনারা দেখতে পাবেন। আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের মাঝে অভিনেতা সাইদুর রহমান পাভেলকে। কেমন আছেন? জি আপু, আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আমি খুব ভালো আছি। ঈদের অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। ঈদ মোবারক। আচ্ছা, কেমন কাটছে ঈদ? আলহামদুলিল্লাহ খুব ভালো, খুব ভালো। মানে কাটার আরেকটা রিজন হচ্ছে যে আমাদের হাউস সুইট যে ওই ফিল্মটা আমি ওটা বের হয়েছে, আমার কিছু নাটকও বের হবে, তো হচ্ছেও। তো সব কিছু মিলে আর কি একটু ভালো ভালো কাটতেছে আর কি। আচ্ছা, ঈদের যে কাজ বা ঈদকে কেন্দ্র করে যে কাজ, আমরা দেখছি আপনি অসংখ্য কাজ করছেন, মানে প্রত্যেকটা এক একটার থেকে এক একটা কাজ আসলে বলার মতন। তো ঈদের কাজ নিয়ে সবার এক্সাইটমেন্ট একটু অন্যরকম থাকে, বিশেষ দিনে আমাকে দেখা যাবে। এই ঈদের আগে ব্যস্ততা কেমন ছিল অন্য ঈদের তুলনায় বা অন্য সময়কার তুলনায়? না, অন্য আমার কেন জানি মনে হইতেছে এবার যে আমি গত ঈদে অনেক ব্যস্ত ছিলাম। আচ্ছা, ঈদে ব্যস্ততা কম কেন? মানে এবার আমি ভালো কাজ করার ট্রাই করছি। অনেক সময় হয় না যে আসলে মেকিংটা হয়তো ভালো হয়নি, গল্পটা ভালো ছিল, বাট এবার আমি ট্রাই করছি যে মেকিংটা যেন ভালো হয়, সব ভালো হইতে হবে, এরকম একটা ব্যাপার ছিল আর কি। এই জন্য মনে হয় যে এবার ভালো কাজগুলো বেশি, তো এই জন্য মনে হচ্ছে যে ঈদটা ভালো যাবে আর কি। আচ্ছা, মানে কাজ গতবারের তুলনায় অনেক খুব বেশি না হলেও যা হয়েছে পুরোটাই কোয়ালিটিফুল এবং বেশ ভালো কাজ হয়েছে। আচ্ছা, আমরা মিরাক্কেল দিয়ে আপনার যাত্রা দেখেছি, আপনি আমাদেরকে অনেক গর্বিত করেছেন। অবশ্যই আমাদের কাছে বেশ ভালো লাগে, আমরা আমাদের আর্টিস্টদেরকে আমাদের স্ক্রিনে যখন দেখি তার থেকে বেশি আমরা যদি অন্য স্ক্রিনে দেখি তখন আমরা খুব প্রাউড ফিল করি। এটা খুব নর্মাল বিষয়। সো মিরাক্কেলে যাওয়ার জার্নিটা কি ছিল বা কেমন ছিল, বা আপনি কি চিন্তা করে অ্যাকচুয়ালি এখানে গিয়েছিলেন? কোনো চিন্তা করে যাইনি আপু, মানে দুষ্ট ছিলাম, এখনো আছি। ওই দুষ্টামি করতে করতে আসলে হয়ে গেছে জিনিসটা। মানে কোনো প্রি প্ল্যান না যে আমি আমার মিরাক্কেলই যেতে হবে, মিরাক্কেল করতেই হবে বা মিরাক্কেল না করলে হবে না, এরকম কিছু না। বাট ইচ্ছা ছিল মিরাক্কেল করব। আমার পছন্দের একটা শো মিরাক্কেল, আমি দেখতাম যে আমাদের দেশের ভাইরা যারা ছিল, ও তারপর মীর ভাই, সবাই কি দুষ্টামি করে, ওই দুষ্টামিটা ভালো লাগতো আর কি, যে ওই মোমেন্টটাতে যদি আমি থাকতে পারতাম। তো ওই জায়গা মানে ওইসব চিন্তা ভাবনা থেকে আসলে যাওয়া, তারপরে এই যে হয়ে গেছে আর কি, মানে হয়ে গেছে আর কি, হয়ে গেছে এমনি এমনি। আচ্ছা, জোকস যে বিষয়গুলো মিরাক্কেল বলেন অথবা এই যে যে ধরনের এই কমেডি টাইপের যে শোগুলো, এগুলো করাটা কিন্তু খুবই টাফ। মানুষকে হাসাতে পারাটা খুবই কঠিন একটা কাজ। আমার মনে হয় দুনিয়ার সব থেকে কঠিন কাজ মানুষকে হাসাতে পারা, এবং নিজে নিজে, মানে শুধু আমিই বলবো, আমি বলে যাচ্ছি, তোমরা শুধু হাসবে। সো এই প্র্যাকটিসটা কি ছোটবেলা থেকেই ছিল? আসলে প্র্যাকটিস না আর কি, আমি ওটা আর কি না বুঝেই করতাম আর কি। ধরেন একটা কিছু বলে ফেললাম, সার্কাজম করতে ভালোবাসতেন? হ্যাঁ, এরকমই আর কি, যে আপনাকে একটা কথা বলে ফেললাম, আর আমি জানি না বুঝে বলছি, হয়তো দুষ্টামি ছলেই বলছি, বাট আপনি হাসতেছেন। আচ্ছা, ওইটাই আর কি, মানে আপনাকে হাসানোর জন্য যে হাসাবো, তাহলে আসলে ওইটা হাসিটা যদি না আসে তখন আমি কষ্ট হবো যে কেন আমার ইন্টেনশন ছিল। হ্যাঁ, কারণ আমি তো আপনার হাসানোর উদ্দেশ্যে বলতেছি, যে না আসেন তখন আমি ছোট হবো, এই জন্য দরকার নেই, নিজে না আসি। আচ্ছা, তো যখন ছোটবেলা থেকেই করতেন এই সার্কাজম গুলো, সবাই করতো, কি কখন বলেছে যে তুমি অনেক ভালো কমেডিয়ান হতে পারবে? না, আমি মানে ক্রিকেটার ছিলাম, মানে আমি খুব ভালো খেলতাম। আমরা বিভিন্ন জায়গায় দেখেছি, শুনেছি আপনি ক্রিকেটের প্রতি আপনার খুব প্যাশন আছে। হ্যাঁ, তো ওইটা ছিল, কিন্তু এইটা করতাম বা এটা ভালো করব, এটাকে কখনো মানে বলে নাই, এটাকে কোনোদিনও কেউ বলে নাই। হয়তো এখন অনেকে বলতেছে, এখন তো আপনি কাজ করে যাচ্ছেন। হ্যাঁ, এখন অনেক বড় ভাইরা বা জানতাম তুমি ভালো করবে, হ্যাঁ, এরকম। আচ্ছা, এটা শুনে আপনি হেসে দেন না যে কোনো জোক শুনেছেন এমন কিছু? তখন কি ওই ভাইটাকে না আসলে ছোট করতে চাই না, তখন মনে হয় কি না ভাই, থ্যাংক ইউ ভাই, আপনি দোয়া করবেন ভাই, আপনার দোয়ার জন্য আজকে অবস্থা, এইগুলো বলে আর কি তাকেও খুশি করলাম, আমারও ভালো লাগলো, এই আর কি। আচ্ছা, মানে যেটা হয় আর কি, বাঙালি ক্রেডিট নেওয়ার সময় ফুল ক্রেডিটটা নিতে পছন্দ করে। হ্যাঁ, সাপোজ বললাম আপনাকে খুব সুন্দর লাগতেছে, পরে হয়তো সাইডে বললাম এই শুধু ক্যামেরা ছিল বললাম সুন্দর লাগতেছে, বাট সুন্দর লাগতেছে না, মানে ওইটাই আর কি হয়। সুন্দর লাগতেছে আপু আপনাকে? না প্লিজ, ক্যামেরার পিছনে গিয়ে কিছু বলার দরকার নেই। কিছু বলো না।
থ্যাংক ইউ না ঠিক আছে, আমি কমপ্লিমেন্ট হিসেবে নিয়েছি, এখন স্ক্রিনের সামনে আমি আসলে এটা কোনোভাবে নিতেও পারবো না। সো মিরাকেলের জার্নিটা ওভারঅল কেমন ছিল, অথবা মনে হয়েছে যে এবার বাংলা থেকে গেছেন বলে কিছুটা হয়তো বা না না আপু, আমি এরকম কিছু ফেস করিনি। আমার কাছে মনে হয় নাই যে আমি আসলে মানে কলকাতায় গিয়ে কাজ করতেছি। মানে আমার গ্রুমাররা বা আমার বাংলাদেশে যারা ছিল ভাইরা, মানে এরকম একটা পরিবার হয়ে গেছিলাম আসলে আপু। এখানে মিরাকেল না করলে আজকে পাগল হইতে পারতাম না আমি, বা আজকে আমি হয়তো এই স্টার টকে এসে 18 নিউজের এই শোতে আমি বসতে পারতাম না। আমার সব কিছু মিরাকেলের জন্য। না অবশ্যই, যেহেতু আপনার জার্নিটা ওখান থেকে শুরু হয়েছে, আমার মনে হয় যে আপনি আমাদের নজরেও আসার যে বিষয়টা, মানে আমাদের ইন্ডাস্ট্রির যে নজরের বিষয়টা, সেটাও মিরাকেল দিয়ে সেই এক্সপোজারটা আপনি পেয়েছেন। এবং আমরা জেনেছি আপনার বিভিন্ন ইন্টারভিউর মাধ্যমে বা নানান সময় আমরা শুনেছি যে মিরাকেল থেকে যখন আপনি আসেন, এটা খুব স্বাভাবিক একটা বিষয় যে আমরা যে বলছিলাম শুরুতে, আমরা খুব প্রাউড ফিল করি, আমরা খুব গর্বিত থাকি। কিন্তু তারপরে যে ব্রেকটা আসলে আপনার পাওয়ার দরকার ছিল বা কথা ছিল, সেটা আপনি প্রপারলি পাননি। সো সেই ব্রেকটা আসলে কতদিন পরে এলো, বা এরপরে যখন ব্রেক পাওয়ার কথা ছিল বা পাননি, সেই সময়টা আসলে কেমন কেটেছে, নিজে কিভাবে মোটিভেট করেছেন আপনি? ওই আমার শো থাকতো প্রচুর প্রচুর শো থাকতো, ইভেন্টগুলা। আর তখন আমি কিছু কিছু নাটকে অভিনয় করি, কাজ করি। তো তখন বড় বড় আর্টিস্টদের সাথেই কাজ করা হইতো, মোশাররফ ভাই, জাহিদ হাসান ভাই, ওনাদের সাথেই কাজ করা হইতো। তো খুব বেশি কাজ করা হইতো না, কিন্তু আমার কোনো খারাপ লাগা ছিল না। যখন ব্যাচেলার পয়েন্টটা শুরু হইলো, ব্যাচেলার পয়েন্ট মানে প্রত্যেকটা আর্টিস্ট হিট, তখন মনে হতো কি আমিও তো আর্টিস্ট। আচ্ছা, আমরা জেনেছি যে ব্যাচেলর পয়েন্ট অলরেডি যখন হাইপ, হ্যাঁ তখন আপনি জয়েন করেছেন। তখন হ্যাঁ তখন আমাকে আর এই টিমে ডাকা হয়। এবং আমি ওই মুহূর্তটা কেমন ছিল? ওইটা জোশ ছিল। আমি ওই জন্য থ্যাঙ্কস দিই রবিন ভাইকে, আমার বড় ভাই একজন। উনি আমার শুরু থেকে খুব গাইড করতো, ভাইয়া তুমি এইভাবে এইভাবে চলো, ইনশাল্লাহ কিছু হবে এবং হবেই তোমার। ভাই ওই সাপোর্টটা দিত আমার রবিন ভাইয়া, এখন মনে হয় যে নিজের পরিবার। আচ্ছা, তো আপনার যে ক্যারেক্টারটা ছিল জাকির, জি, বজ্রাবাজারের জাকির, খুব প্রথম দিকে এটা কিন্তু খুবই আমাদের জন্য ইন্টেন্স। আমি বলবো, যেহেতু আমি খুব প্যাশন নিয়ে আসলে আমি ব্যাচেলর পয়েন্ট নাটকটা দেখেছি। বাংলাদেশের নাটক ওইভাবে বলতে চাচ্ছি না, বাট খুব দেখা হয়তো বা তেমন হয় না, সময় হয় না, বাট ব্যাচেলর পয়েন্টটা দেখা হয়েছে। কিন্তু আপনার যে ক্যারেক্টারটা, এটার সারপ্রাইজটা তো অনেক আগে থেকে আসছিল যে হ্যাঁ একটা জাকির আছে যে কিনা রোকেয়াকে এইভাবে এটা করে ওইটা করে। সো তখন তো আপনি বললিও এইটাতে 19 বললি। এখন আমি হয়তো অনেক কিছু বলতে পারি না, আপনি বলে দিয়েছেন, দ্যাটস ওকে। সো যখন ওই স্পেসিফিক ক্যারেক্টারের জন্য আপনাকে ডাকা হয়, আপনার মধ্যে নার্ভাসনেস কাজ করছে? আমি চিন্তা করছি, যদি আমাকে 1 মিনিটের জন্য আমাকে বলে যে তোমার স্ক্রিপ্ট হবে 1 মিনিটে, তাও করতাম। আচ্ছা, কারণ আমিও জানি যে বজ্রাবাজারের জাকির অনেক শুনেছি জাকির। হ্যাঁ, শুধু জাকিরকে ভুললি হবে, বাট আলহামদুলিল্লাহ জাকির তো জাকিরই। এবং জাকির হয়ে যাওয়ার পরে এই জাকিরের ভাইব এখনো পর্যন্ত নিশ্চয়ই আপনাকে ফেস করতে। হ্যাঁ, কিন্তু জাকির হওয়ার পরে না, আমি আমার অমি ভাই আমার প্রত্যেকটা কাজে, আমাদের প্রত্যেকটা কাজে অমি ভাই আমাকে এক একটা ক্যারেক্টার এরকমভাবে প্লে করায়। আসলে শুধু জাকির না, জাকিরের পরে জাকির হোসেন নেইমার, কিডনেস সেন্টু, হোটেল রিল্যাক্সের জু, তো এইভাবেই না হয়ে আসছে প্রত্যেকটা ক্যারেক্টার, রাইট। আমরা যেটা বলতে চাচ্ছি যে ব্যাচেলর পয়েন্টের পর থেকে আমরা আপনাকে যেখানে যেখানে দেখেছি, প্রত্যেকটা আইকনিক ক্যারেক্টার। যেমন বেশ কিছুদিন আগে পর্যন্ত বা এখনো হয়তো বা অনেকে বলে যে আমি অভিনয় করব, আমি থাকবো লিড ক্যারেক্টার, আমি থাকবো মেইন ক্যারেক্টার, আমাকেই ফোকাস করতে হবে। কিন্তু তার কাজগুলো বা আপনি যে কাজগুলো করেছেন, প্রত্যেকটার মধ্যে আপনার যে ক্যারেক্টার থাকুক না কেন, মনে হচ্ছে যে এটা একটা ইন্ডিভিজুয়াল আলাদা করে ক্যারেক্টার। জি আপু, এই খুব না সুন্দর টপিক এটা আপু, আমার ভালো লাগে যে আসলে আমি লিড করে কি করব। আমি পুরো নাটকে আমি লিড করলাম, কিন্তু আমার ক্যারেক্টারটাকে পছন্দ করলো না, ওই লিডে আমার দরকার নাই। ভাই হিরো যে হোক, ওই একটা গল্পে আমার আলাদা যদি কোনো গল্প থাকে, হোক অল্প পার্ট, আমি করব, কিন্তু আমি একটা ছাপ রেখে যেতে পারবো এমন একটা ক্যারেক্টার। জি আপু, জি ওইটা আর কি আমার টার্গেট থাকে আর কি। আচ্ছা, এই কারণেই কি আপনি ভিলেন হতে চেয়েছিলেন? আপনার ইচ্ছা ছিল আপনি ভিলেন হবেন? ভিলেন যদি হইতে চাই, হওয়ার মতোই হব আর কি। আচ্ছা, ওই যা দেখি ভিলেন মানে খারাপ, ভিলেন মানে, বাট অনেক ভিলেন তো কমেডিও করে, রাইট, অনেক ভিলেন মানুষকে কাঁদায়ও। সো আমি হইলে ওরকম ভিলেনই হব, যে ভিলেন হইলে আমি সব ক্যারেক্টারই করবো, নেগেটিভ কিন্তু সব ক্যারেক্টারই করতে চাই। এবং যেটা হয় ভিলেনের ক্ষেত্রে, কিন্তু আসলে আমরা হিরোর থেকে বেশি ভিলেনকে মনে রাখি, বাজেভাবে মনে রাখি, কিন্তু রাখি। আপু ভিলেনই কিন্তু লাভটা দেখেন আপনি দিন শেষে, যে নায়ক গরিব, ভিলেন বড়লোক থাকে।
আমার তো পাওয়ারফুল থাকে। হ্যাঁ, আমার সাথে অনেক ছেলেপিলেরা থাকে। ভিলেন নায়ক ধরেন যে গাছ কাটে, ঠেলাগাড়ি চালায়, ভিলেনকে চা এনে খাওয়ায়। সুইমিং পুল সুইমিং করতেছে, Vibe কি একটা আলাদা। ভাইব আলাদা, এই সে হাবে যে নায়িকার সাথে ফ্ল্যাটিং ভিলেনই করতেছে, নায়কের সাথে বাবা বিয়ে দিবে না, সারা সিনেমাতে ভিলেন মজাটা লুটে, শেষে একটা গুলি খাই তো মরে, এই তার তো কিছু না। রাইট, সিনেমাই আবার তো। মারামারির ক্ষেত্রেও তো নায়ককে ভালোই মার দেয়। মায়ের খায়, ওই লাস্টের দিকে হয়তো রত্না তুমি আমার, শেষ এতটুকু তো নায়কের কাজ। তাই না? তো ভিলেন হয় তো ভালো, হিরো হয়ে লাভ কি? আমার যদি কষ্ট, যদি গরিব হয়ে জন্ম নিয়ে যদি আমি হিরো হই, দরকার নেই, আমি বড় লোক হয়ে মানে পুরো মুভির ভিতর বা পুরো সময়টা জুড়ে আপনাকে থাকতে হবে হচ্ছে ফুল ভাইবে। হ্যাঁ, আমি ব্লেজার পরতেছি, আমি ভালো ড্রেস পরতেছি, আমার সাথে মানে গানম্যান আছে, তুই গরিব তো। ভেরি মিনফুল। এই ইন্টারভিউ দেখার পরে আমার ধারণা ম্যাক্সিমাম কেউই বলবে না আমি হিরো তো চাই না, আমি ভিলেনই হব। না, ইদানিং দেখবেন আবার হিরোরাও কিন্তু চাচ্ছে, দেখবেন যে একটু গ্রামের ক্যারেক্টার করে, মাথায় গামছা বাঁধে, Right. কিন্তু বডি বিল্ডার, লাভ নাই, বা নদীর মাঝখানে শুয়ে পড়তেছে, অনেক কিছু করতেছে, মাঝি সাজতেছে ক্যারেক্টার প্লে করার জন্য, বাট বডি খুব বিল্ডার। স্ট্রাগল, মানে লাইফে খুব স্ট্রাগল, এটা হ্যাঁ, আপনি হ্যাঁ। চান না। আমার দরকার নেই, আমি এমনি villain রিয়েল লাইফে থাকবো। স্ট্রাগল হতে থাকুক, কিন্তু হোক, ক্যারেক্টার হ্যাঁ। আমি থাকবো। হ্যাঁ, যখন ভিলেন হবো তখন বড়লোক ভিলেনই হবো। আচ্ছা, চমৎকার। এবার একটু ঈদ নিয়ে কথা বলি। ঈদ কেমন কাটছে, ঈদ কেমন যাচ্ছে, পরিবারকে কতটুকু সময় দেওয়া হচ্ছে, যেহেতু অনেক ব্যস্ত থাকা হয়েছে ঈদের আগে? আপু, এই সত্যি বলতে কি, এই মানে আমাদের কাজগুলো তো আসলে ঈদের 2 মাস আগে থেকে, মোটামুটি 2-3 মাস আগে থেকে ঈদের কাজগুলো শুরু হয়ে যায়। তো তো আমাদের হাউস সুইটের কাজ তো অনেক আগে থেকে শুরু হয়েছে, অনেকদিন শুট করলাম, আমার অ্যাক্সিডেন্টও হইলো, তো একটু গ্যাপও গেল, আবার শুরু করা, তারপরে রোজার মধ্যে পুরোটাই তো ব্যস্ত সময় পার করছি। বাসায় মনে হয় কাউকে ঠিকমতো সময় দিতে পারি নাই। তো মানে বাসায় ওই যে মা, ওয়াইফ তো দেশের বাইরে, তো ভাতিজা 2টা, বড় ভাই ভাবি, তো পিচ্ছি 2টাকে নিয়েই থাকতে পারলে ভালো লাগে, তো এত সময় দিতে পারি নাই। বাট ঈদের মানে এই যে ঈদটা শেষ হবে, এখন আসলে সময়টা দিব আর কি। সময় দিতে, তারপরে তো 2-3 আবার দিন। সামনের ঈদের কাজ শুরু হয়ে ওই যাবে। 2-3 দিন বললাম, এই জন্যই বললাম 2-3 দিন সময় দিয়ে আবার কাজ শুরু করে দিব আর কি। আচ্ছা, রিসেন্টলি আমরা একটা জিনিস দেখেছি, সোশ্যাল মিডিয়াতে একটা ছবি ভাইরাল হয়েছে, আপনি এয়ারপোর্টে আপনার সাথে পুলিশ। ওইটা আগের, এটা আমি তখন মালয়েশিয়া যাচ্ছিলাম, মালয়েশিয়া একটা শোতে যাচ্ছিলাম। আচ্ছা। তো ওই ইমিগ্রেশনের যে পুলিশ ছিল আমার বন্ধু, হ্যাঁ, আচ্ছা। friend। তো ও আবার নেমে, আবার ওর কলিগরাও আসছে, ওনার সবাই আসছে, তো ওরা ছবি তুলছে। তো আসলে ওই যা হয়েছে আর কি, মানে আমি ওই যে ভিলেনের মতো আর কি, যে আমি কট খাইলেই ভাই আমি এয়ারপোর্টই খাবো, আমি কেন বস্তিতে কট খাবো? Right. তো ওইটাই আর কি ব্যাপারটা দাঁড়াইছে, ইন্টারন্যাশনাল ক্রাইম করে আমি পালিয়ে যাচ্ছি কোথাও। ফান করে দেওয়া আর কি। তো ওইটা মোটামুটি ওইটা অনেকেই জানে, শুধু ওই যারা অনলাইন করে তারা একটু ক্যাপশনটা অন্যরকম দেয়। চিজি একটা ক্যাপশন দিতে হয় হ্যাঁ, তাদের, হ্যাঁ, যেহেতু reach ধরা করতে খেলে হবে বেশি। এয়ারপোর্টে পাবে এরকম একটা, এই আর কি ছিল। এবং আপনার ফ্রেন্ডেরও সেই কস্টিউম পরেই আপনার সাথে ছবি তুলতে হয়েছে। না, ছবি দেখলে বোঝা যায়, কিন্তু দেখেন আমি কিন্তু হাসতেছি আর পুলিশের সবাই এইভাবে, তো এটা তো আসলে ধরা খাওয়া আসলে ভাইয়া, কোয়ার্টার এখন সিন না। আমাদের এখন যে পরিস্থিতি চলছে, আমরা আসলে আসামিদেরকে এত হাসতে দেখি অলওয়েজ, আমরা কনফিউজ হয়ে যাই যে সে আসলে সুখে আছে না দুঃখে আছে। এগেইন মানে আমরা বুঝি না আমার আসলে। কেন জানি মনে হয় আসামিরা না, যখন বাইরে মানে পরিবারে ছিল বা বাইরে থাকতো, ও অশান্তিতে ছিল, ধরছে জেলে বাবা শান্তিতে আছে, লয়ে যা। রাইট, মানে তাদের থেকে তাই মনে হচ্ছে হ্যাঁ। দে আর এনজয়িং দেয়ার লাইফ বিহাইন্ড দ্য বার্স আর কি। হ্যাঁ। আচ্ছা, তো সালামি এখন দেয়া বেশি হয় না নেয়া বেশি হয়? সালামি সত্যি বলতে কি, ভাইয়া দেয়, অল্প হলেও দেয়, অল্পটা কত? না হলে তো 500-1000 দেয়। আচ্ছা, হ্যাঁ, মাও ধরেন যে মার থেকেও একটু, যেহেতু বাবা নাই, মার থেকেও ধরেন যে Emotionally একটু। ইমোশনাল, মা আব্বা নেই দাও, মানে এরকম ব্যাপার থাকে আর কি, বাট দেওয়া হয়। আবার নাকি সালামি দাও? ওইটা নেই, ওইটা আসলে নেই নিজের শান্তির জন্য, যে মা থেকে নিছে, ভাইয়ের তাও থেকে নিলাম, নিছে, কিন্তু দেয়া হয়, দিতে ভালো লাগে। মানে সালামিটাও ছোট ভাইটাইরা আছে এলাকার, বা আমার কাজিনরা আছে, ভাতিজারা আছে, ভাতিজা তো আসলে বেশি দেওয়া লাগে না, ওদের জন্য ও তো বাচ্চা কেনাকাটা মানুষ। হইলে, হ্যাঁ, বাট দেওয়ার মধ্যে একটা আনন্দ আছে। সালামি দিতে আপনি ভালোবাসেন? ভালোবাসি। আমার চাই বসেন না আপনি এখন? না, আপনি বড়। আপনি বোধহয় এই যে আপনি বোধহয় আমার চোখের নজর দেখে বুঝে ফেলেছেন, ভাইয়া প্লিজ আমাকে একটু সালামি দিন। আমরা একটা ব্রেকে যাচ্ছি, ব্রেক থেকে আসার পর আমি সালামি পেলাম কিনা আপনাদেরকে জানাচ্ছি। দর্শক, ছোট্ট একটি বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। হারিয়ে যাই আমি তোমার টানে, হারিয়ে যাই আমি তোমার গানে, হারিয়ে যাও এক মখমলি অনুভবে, তিব্বত লাক্সারি সোপ। তিব্বত লাক্সারি সোপ নিবেদিত স্টার টক, পাওয়ার্ড বাই বিউটিনা। দর্শক, বিরতির পর আমন্ত্রণ, আপনারা দেখছেন তিব্বত লাক্সারি সোপ নিবেদিত স্টার টক পাওয়ার্ড বাই বিউটিনা। আমরা কথা বলছিলাম সালামি নিয়ে।
আচ্ছা, সালামি দিতে ভালো লাগে যেহেতু আমি প্রোগ্রাম বিরতি বড় ভুলেন নাই। না না, আমি এটা ভুলবো না। সালামির কথা কে ভুলে ভাই? আপনি আপনার মাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে তাও একটা সালামি নিয়ে আপনি ছাড়ছেন। বড় বোন, আমি নিয়ে যাবো একটু। না ভাইয়া, আমি আসলে ছোট বোন হতে পছন্দ করছি। আপনি তো চাইলে হইতে পারবেন না, কারণ আপনি তো বড়। এটা আসলে বলা যাবে না এখন অন স্ক্রিনে কে বড় কে ছোট। সালামি আমি আদায় করেই ছাড়বো। এনিওয়ে, সো জীবনে সর্বোচ্চ কত সালামি দিয়েছেন, কত পেয়েছেন? সর্বোচ্চ কত? 3.5 থেকে 4,000 টাকা এরকম পেয়েছেন? হ্যাঁ, সবকিছু মিলে 200, 500, 20 টাকা, 50 টাকা মিলায় আর কি। আচ্ছা, 3.5 থেকে 4,000 টাকা পাইছি আর কি সর্বোচ্চ। সর্বোচ্চ। আর দিয়েছেন? সালামি যদি শুধু টাকা ক্যাশ যদি হিসাব যদি করি, যে ক্যাশটা না ধরে যদি সালামি হিসেবে আমি কিন্তু গিফটও দেই, রাইট। তো এইটা ধরলে অনেক আপু। সালামি হিসেবে গিফট পাওয়ার থেকে টাকা পাওয়াটাই বেশি পছন্দ। না, আমি আপনাকে 500 টাকা দিয়ে দেবো সালামি শেষ। বাট আপনি যদি বলেছেন। বলেন যে কথার কথা, উদাহরণস্বরূপ যেটা আমরা অঙ্কে ছোটবেলায় পড়ছি মনে করি, এরকম মনে করেন না মনে করেন। তো। বাট যদি আমি যদি আপনাকে সালামি না দিয়ে একটা গিফট দিয়ে দেই, তো একটা ড্রেস দিতে হবে যদি দেই আর কি, তো ওইটা তো আর 500 টাকা দিয়ে পাওয়া যাবে না। আচ্ছা, 1500, 2000 টাকা চলে যাবে। তো আপনার লস যে এরকমই পাচ্ছে হয়। তার লাভ। হ্যাঁ, তো ওইটা আমার অনেক যায় আর কি, এবং ওইটা যায় না মানে ওইটা আমার আনন্দ নিয়েই দেওয়াটা আর কি। যে আমার কথা হচ্ছে যে সবাই একসাথে ঈদটা করি আর কি, সেটা আমার আত্মীয় স্বজন হোক, মানে যারা দেখতেছে জানে, মানে এটা বলার জন্য না, শো অফ করার জন্য না, মানে আমার আত্মার শান্তির জন্য আমি আপনার করি। এই ওয়েতে দিতে ভালো লাগে বা আপনি নিজে ভালো গিফট ফিল তো করেন? মানে গিফট দিচ্ছি সবাইকে। হ্যাঁ, পাবেল দিছে, রুবেল দিছে, আমার বড় ভাইয়ের নাম রুবেল, তো রুবেল দিছে, পাবেল দিছে, তো এটা দেওয়ার মধ্যে একটা আনন্দ আছে না। তো বলতেছে যে আমি পাবেলের পাঞ্জাবি পরে ঈদ করতেছি, আমি রুবেলের পাঞ্জাবি পরে ঈদ করতেছি, ভাইয়া আমাকে এটা দিছে, ভাইয়া আমাকে এটা দিছে। তো এই যে ভাইয়া বলে বা কাকা দিছে, চাচা দিছে, আমি যার চাচা হই, মামা দিছি, তো ওইটা শুনতে না আমার অনেক শান্তি লাগে। অন্য ভালো লাগে আমার শান্তি লাগে, আমার ভাইয়ারও এটা শান্তি লাগে যে আমার ভাইয়া একটা কিছু দিলে আমি খুব আনন্দ নিয়ে পড়ি। আমার ভাইয়া যদি একটা কিছু কিনে দেয়, আমি খুব সত্যি কথা বলতেছি যে আমি খুব আনন্দ নিয়ে পড়ি, এবং এটার সাথে সাথে পড়ি যে আমি পড়তে ভালোবাসি, ভাইয়া আমাকে দিছে। আচ্ছা, অবশ্যই এটা একটা অন্য রকম আসলে ভালো লাগার জায়গায় কাজ করে। আপনি যেহেতু অনেক দুষ্টু ছিলেন ছোটবেলায়, এখনো আছে। আচ্ছা, এখন আপনি এগুলা কাজ করবেন না, ছোটবেলায় করেছেন কিনা সেটা জানতে চাইছি। কখনো কি এমন হয়েছে সমবয়সী, সেম এজ অথবা একটু বড় অথবা একটু ছোট কারো কাছ থেকে তাদের সালামি ছিনিয়ে নেয়া? না, এগুলা করি নাই, এই ছেঁচড়ামিগুলো করি নাই। কিন্তু হ্যাঁ, জিনিসপত্র দুষ্টামি করছি, নিয়ে নিছি, খাবার দিয়ে নিয়ে দৌড় দিছি, এটা করছি সেটা করছি, বা কোনো ফ্রেন্ডের বাসায় ডাকতেছি, বেরোচ্ছে না, গ্লাস ইট মারা, অনেক করছি আপু এগুলা। মানে মোটামুটি ছোটবেলায় ভিলেন টাইপের যেসব জিনিস থাকে ওগুলো করা হয়েছে? ভিলেন না, এক নামে চিনতো, দুষ্টু পাবেল নামে সবাই চিনতো আর কি। হয়তো এখন দুষ্টু কোকিল গান হিট হয়েছে, বাট আমাকে দুষ্টু নামে অনেক চিনতো আগে, দুষ্টু পাবেল নামে অনেক চিনতো আর কি। আচ্ছা সবাই ইয়ে করতো আর কি। আচ্ছা, সো যেহেতু আমরা দেখেছি মোটামুটি আমরা আপনাকে এক ধরনের ক্যারেক্টারে, বা আপনি মানেই আমরা জানি যে হ্যাঁ, টিভি সেটের সামনে যদি আমরা বসি বা যেভাবে যে ওয়েতে আমরা দেখি না কেন আমাদেরকে হাসতে হবে মন খারাপ থাকলেও। সো কখনো যদি আপনাকে খুব সিরিয়াস কোনো ক্যারেক্টার দেওয়া হয় যে অল ওভার ইয়ের ভিতর আপনাকে সিরিয়াস থাকতে হবে? করছি আপু। আচ্ছা, আপনি সাগরজান ভাইয়ের একটা কাজ দেখবেন, আমি জোহান ভাই আর তানজিন দিশা আপু ছিল, নাম হচ্ছে হাঙ্গর। আচ্ছা, ওইটাতে খুব কষ্ট করে কাজটা করছি, এবং ওটা নেগেটিভ রোল প্লে করছি, এবং কিন্তু সিরিয়াস থাকতে হয়েছে? পুরো সিরিয়াস, এবং কক্সবাজারের যে আঞ্চলিক যে টোনটা এবং ভাষাগত দিক থেকে ওইটা আমি রপ্ত করছি। কিভাবে এটা এতক্ষণ? খুবই আপু, কঠিন। আমি স্ক্রিপ্ট লেখা ছিল, আমি 3 রাত ঘুমাই নেই, মানে আমরা 3 জন আর্টিস্ট, আমরা কেউ ঘুমাই নেই, আমরা শুধু কক্সবাজারের সেই ভাষাই। হ্যাঁ, এবং স্ক্রিপ্ট পড়তে পড়তে এরকম সময় গেছে যে স্ক্রিপ্ট চেহারার মধ্যে পড়ে গেছে, ওই অবস্থায় ঘুমাইছি, সেটে গিয়ে ঘুমাইছি, বা সারা রাত, কারণ খুব সুন্দর গল্প, এটাকে নষ্ট করতে চাই না, এবং খুব ভালো হয়েছে। এবং দর্শকদের বলবো, পারলে দেখবেন আগের কাজ, তাইলে বুঝবি যে কত সিরিয়াস। মানুষকে কান্নাও করাইছি এরকম ইয়ে করে। এবং সামনে আসবে একটা ইস্তেক আহমেদ রুমেল ভাইয়ের একটা কাজ, এ তো খুব রিসেন্টলি 2-1 দিনের মধ্যে আসবে। এটার নাম হচ্ছে হোসেনের গল্প, আমি পলাশ, ইভানা, মিঠু আপা ছিল, রুমেল ভাইয়ের গল্প। এইটা তো মানুষ আই থিঙ্ক লাস্টে বাড়ি খাবে। আচ্ছা, সারপ্রাইজ থাকুক। আচ্ছা, তো যেহেতু কক্সবাজারের ভাষা এখন তো আপনি পারেন নিশ্চয়ই? না না, ওই একটু মানে এখন ভুলে গেছে, তখন তো স্ক্রিপ্ট লেখা ছিল, বলছে যে বেগুন ফোন নেই, মানে আমি কিন্তু সব শুনছি। হ্যাঁ, আচ্ছা, তবে আমি একটা ডায়লগ দিয়েছিলাম যে অ্যাডাররা শুটকি বলে বেগুন আসুন, আজকে সালিশ কেলা বেগুন জানুন, মানে এই শুটকি বললির সবাই এখানে আসেন, আজকে সালিশ কিসের জন্য এটা সবাই জানেন। তো এরকম বলতে বলতে দু একটা মনে পড়ে গেছে আর কি। আচ্ছা, তো এত কষ্ট করার পরে, এত পরিশ্রম দেওয়ার পরে, নিজের ফুলটা বা বেস্ট এফোর্টটা দেওয়ার পরে
দর্শকদের কাছ থেকে ভালোবাসা পাওয়াটা নিশ্চয়ই অনেক ভালো লাগা কাজ করে, কিন্তু হয় না আমরা মাঝে মাঝে চাই যে আমরা যেখানে কাজ করি না কেন, আমাদের প্রফেশন যাই হোক না কেন, একদিন একটু নর্মাল মানুষের মতো, নর্মাল মানুষ বলতে আমি বলতে চাচ্ছি যে আমি হাঁটবো, চলবো, ঘুরবো ফিরবো, আমাকে কেউ চিনবে না, আমাকে কেউ বদার করবে না, কেউ কিছু জিজ্ঞাসা করতে আসবে না। তো এমন কখনো ইচ্ছে হয়েছে কিনা, বা এমন ইচ্ছে হতে গিয়ে আসলে কখনো এমন হয়ে গেছে? আপনি যেভাবে আমাকে প্রশ্নটা করলেন মনে হয় আমি শাহরুখ খান। না, শাহরুখ খান But হলে আমি তো আপনি বলি- এখানেও বসে থাকতে পারতেন, আপনাকে করে না নিয়ে সবাই- বাংলাদেশে হলে আসতাম অবশ্যই, কি যদি হইতেন তো অবশ্যই আসতাম। আচ্ছা, তো ব্যাপারটা হচ্ছে কি, আমি আসলে এই যে আপনি যেভাবে বললেন আমি ওইভাবে চলাফেরা করি। আমার এলাকার মধ্যে আমি পাভেল, আমার বন্ধুদের কাছে পাভেল, আমার এলাকার ভাই ব্রাদারের কাছে আমি পাভেল, যে পাভেল আগে ছিলাম আমি চাই সেই পাভেলটা এখনো আছি, ইনশাল্লাহ সামনেও থাকবো। আমি সেই সন্ধ্যার পরে হয়তো সাইফুলের বা মিজানের চটপটি খাবো, আমি হয়তো সেই মামার দোকানে চাটাই খাবো, আচ্ছা, হয়তো বন্ধুদের সাথে সেই মানে ঘুরবো ফিরবো, ওইটাই হয় এখনো, আড্ডা হয়, সবাই ব্যস্ত, যখনই আমরা একসাথে হই আমরা ওই ব্যাপারটাই কাজ করি। আমাদের মধ্যে বা আমি বা ওইরকম না যে রাস্তায় কে চিনল, আপু কাজ করি বলে হয়তো টিভিতে দেখতেছে বলে হয়তো আমাকে চিনে, তা ভালোবাসে বলে হয়তো ছবি তুলতেছে, এই তো, আর তো কোনো পার্থক্য নাই। আচ্ছা, কোনো অকওয়ার্ড সিচুয়েশনের মুখোমুখি কখনো হয়েছে? হয়তো ওই যে আমাদের টান দেয় বা অনেকে হাক করতে চায়, ছেলে না, ছেলের কোনো সমস্যা নেই, মেয়েরা হাক করতেছে? হ্যাঁ ওইটা হয় কি সবার সামনে ঝামেলা পড়ে যাই, তো সবার এরকম- সামনে ঝামেলা পড়েছেন? হ্যাঁ, তো অনেক সময় এরকম হয়েছে যে আমি পঞ্চগড় এক শোতে আমার খামচির দাগও পড়ছে বডিতে, ভিড়ের মধ্যে দেখার জন্য। তো এটা আসলে আমার বাজে সিচুয়েশন বলবো না, ওইটাকে বলবো মানুষের ভালোবাসা। মানুষ ভালোবাসা। ভাবে, কিন্তু এটা বলতে চাই, মানুষকে বলতে চাই ভাই মানে আমরা যারা আছি, যার থেকে ভালোবাসেন আপনাদের মতোই আমাদেরকে একটু মাঝে মাঝে বুঝেন আমাদের অবস্থাটা, এই আর কি, কিন্তু একই, আমি আপনি সবাই এক, আদারওয়াইজ এমনি বাকি সব আপনি এনজয় করেন? সব এনজয় করি, সব এনজয় করি। আচ্ছা, তো কাজ যেহেতু চলছে, চলবেই, সামনেও হয়তো বা আমরা আরো অনেক নতুন নতুন কাজ দেখব। একটু পারিবারিক বিষয় নিয়েও আমরা শুনেছি যে সময় দিতে তাদেরকে পছন্দ করেন। রান্না বান্না করতে পারেন কিনা? আমি পারি না, ভাইয়া পারে। হ্যাঁ, পারে। সে নিজে শেখার কখনো ইচ্ছে হয়নি? রান্না করে ঢুকতে ইচ্ছা করে না, রান্না করে ঢুকতে ইচ্ছা করে না। এটা আমার মা যদি বলি যে হ্যাঁ বলতে পারে যে এটা ঢং না, মা কখনো আসলে চায় না, কিন্তু ভাইয়ার হ্যাঁ, ম্যাক্সিমাম ক্ষেত্রে তাই হয়। মারা চায় না, যেটা হয় যে আমার তুই রান্না করে কেন ঢুকবি, মানে এরকম হয় না, যেটা আগেরকার মায়েরা যেটা হয়। রাইট। তো ওইটাই হয়েছে, কিন্তু ভাইয়া আবার একটু আলাদা, ভাইয়া মাশাআল্লাহ ওই রান্না বান্না এগুলা একটু পারে আর কি, ওর রান্না পারে। মজা। আচ্ছা, কার রান্না বেশি ভালো লাগে, মায়ের না ভাইয়ের? অবশ্যই মায়ের। আচ্ছা। ভাইয়েরটাও যখন রান্না করে একটু আলাদা টেস্ট হয়, মজা হয়। মানে মা তো কখনো মাই। কেমন হয়েছে যে ভাই রান্না করেছে, সেটার ফার্স্ট আপনাকে টেস্ট করতে হচ্ছে? হ্যাঁ, করছি, মজা হয়েছে। এবং যদি মজা না হয়, ভাই তো আগে টেস্ট করে ফেলে, তখন ওই যে মজা হয় না, ওইটা কাভার করার জন্য দেখ ভালো হয়েছে, এটা ভালো হয়েছে, অন্যরকম হয়েছে, অন্যরকমটা হচ্ছে খারাপটা হয়েছে, মানে এটা সে বুঝে, এটা অন্যরকম হয়েছে, অন্যরকম মানে কিছু ঝামেলা মানে সে নিজে বুঝে আপনাকে বলছে অন্যরকম হয়েছে এবং আপনি সেটা খাচ্ছেন, রিস্ক নিয়ে খাচ্ছেন। আচ্ছা, অবসর সময়ে রেস্ট নিতে ভালো লাগে না ঘুরতে ভালো লাগে? খেলতে ভালো লাগে। ক্রিকেট? রাইট। আচ্ছা, ক্রিকেট ছাড়া আর অন্য কোনো খেলার প্রতি কোনো আগ্রহ আছে? ফুটবলও ভালো খেলি, খারাপ খেলি না। ক্যারাম বোর্ডও ভালো খেলি, তারপরে গেমসও ভালো খেলি। তো মোটামুটি স্পোর্টসের সাথে মানে হকি আর দুই একটা জিনিস ছাড়া মানে মোটামুটি সব স্পোর্টসের সাথে একটু ভালো লাগে আর কি খেলতে, মানে বাট ক্রিকেট হইলে আমার আর কিছু লাগে না, মানে ক্রিকেটটা হইলে আমার আর সারাদিন চলে গেলে আমার কোনো সমস্যা নেই। বোরিং ফিল হবে না? না, তখন ফ্যামিলিকে সময় না দিলে আমার কিছু যায় আসে না। মানে এটাই সবথেকে বেশি টপ প্রায়োরিটি? হ্যাঁ, এইটাই। অভিনেতা যদি না হতেন তাহলে কি হতেন? ইচ্ছা তো ছিল ক্রিকেটার হওয়ার, সেটাও যদি না হইতাম, এটা আমি আর কখনো ফিউচার, এটা আমার ফ্যামিলি জানে, ভাইয়াও জানে, মাও জানে, বাবাও জানতো, সবাই জানে যে আমি কখনো ওই যে ফিউচারে কি হবে এটা ভাবি না কখনো। কিন্তু থাকে না ছোটবেলায় বাবা মারা বলে যে আমার ছেলে বড় হয়ে এটা হবে। বাপ মা তো অনেক কিছুই চায়, মা চায় অনেক কিছু হবে, মা চায় শিক্ষক হবে, বাবা চায় যে পুলিশ অফিসার হবে। তো এই ঝামেলাগুলোর কারণে আসলে সন্তান যে কী চায় এটা কেউ জানতে চায় না। তো সন্তানরা একটা কিছু হয়ে গেলে, ধরেন যদি সন্তান মানে ইনকাম করা শুরু করে, তখন আমার বাবার সন্তানটা ভালো, তখন তাদের ইচ্ছার মানে ওইটাও না হইলেও সমস্যা নাই, ব্যাপারটা এই আর কি। মানে আসলে মিরাকেল করার পরে আসলে আমি যখন পরপর 3টে এপিসোড বেস্ট পারফর্মার হইলাম আপু, তখন বাবা ফোন করে বলছে তুমি টপ 10-এ দেখতে চাই। বাবা তখন বেঁচে ছিল। আর যাওয়ার আগে নিশ্চয়ই না করেছিল? বা যাওয়ার আগে শুধু এটা বলছে, বাবা একবার শুধু টিভিতে দেখলি হয়েছে তোমার, আমার ওইটা বলছে, এতটুকু বলছে। হ্যাঁ। আর যখন আমি টপ 10-এ গেছি তখন বলছে তোমাকে আমি ফাইনালিস্ট দেখতে চাই। মানে বাবার আগ্রহ, মার আগ্রহ, বাবা তো বেশি এক্সাইটেড ছিল, ভাইয়াও ফোন করে আমার ভোটটা
ভোটটা তো সম্পূর্ণ ভাইয়া একাই করছে। ভোটের জন্য আমি কখনো রিকোয়েস্ট করি নাই কাউকে যে আমাকে ভোট দেন, কখনো কেউ বলতে পারবে না আমি আমি কখনো রিকোয়েস্ট করছি যে আমাকে ভোট দেন ভোট দেন। ভাইয়া ভোট চাইতো আমার জন্য, ভাইয়াই সবকিছু মুভ করছে, আমার ভাইকে ভোট দেন। তখন তারপরে হচ্ছে আমি অফকোর্স দে ওয়্যার প্রাউড না, ওনারা প্রাউড ফিল করেছে অনেক হ্যাঁ, বেশি। তারপরে আমি এটার কিন্তু জন্য। ভোটে চ্যাম্পিয়ন হয়েছিলাম আমি, এই জন্য থ্যাঙ্কস ভাইয়াকে। আচ্ছা, তো আমরা দেখেছি যে যখন আপনি রানার্স আপ হলেন, হ্যাঁ সবার মধ্যে কিন্তু একটা এক্সপেকটেশন, এখন এটা ওই যে এগেইন হতে পারে হয়তো বা আপনি আমাদের দেশি বা আমাদের বলে আমরা হয়তো বা চেয়েছি যে না আপনারই ফার্স্ট আমার সন্তানটাই ভালো করে গেলে তো সবাই চায় আমার সন্তানটা বেস্ট হোক, এই নিজের দেশের বাট সবাই আমাদের কিন্তু মনে হয়েছিল যে উইনার আসলে আপনারই হওয়া উচিত। এই জন্য তো ভোটে চ্যাম্পিয়ন হিসেবে জনগণ মানে পাবলিকের ভোটটা যখন পাইছি, ভোটের যে সবচেয়ে বেশি ভোট আমার, ওইটাই আমার সবচেয়ে বড় অ্যাওয়ার্ড যে হ্যাঁ আমি ওখানে চ্যাম্পিয়ন, যেটাই ওইটা ট্রফি আমার, বাস ওই ট্রফিটা আমার, তখন আমার যা হোক এটা আমার কিছু আর যায় আসে না। কিছু যায় আসে না। আচ্ছা, অনেক ভালো ভালো অ্যাক্টর অ্যাক্ট্রেসদের সাথে আপনি কাজ করেন, বা এখন তো কাজ করা হয় সবার সাথে মোর অর লেস, কিন্তু মনে হয় যে না প্রতিনিয়ত শিখছেন, এমন আপনার কো অ্যাক্টর কে ছিল বা অ্যাক্ট্রেস কে ছিল? আমার না মোশাররফ ভাইকে ভালো লাগে, সবাইকে ভালো লাগে। আরে মানে মোশাররফ করিম ভাইকে ভালো লাগে। মানে অনেকে বলে না যে হ্যাঁ আমি হয়তো মানে আমি হয়তো আমার মতো অ্যাক্টিং করি, অ্যাক্টিংটা, কিন্তু আমি অনেকে বলে না আমার এটা ভালো লাগে, কিন্তু মোশাররফ করিম ভাইকে ভালো লাগে। আমার অন্য কোনো আর্টিস্টকে আমি কোনো ফলো করি না, বা তাদের অ্যাক্টিংটা আমি মানে ইয়েও করি না যে বলবো যে হি ইজ মাই আইডল, 100% এটাই হ্যাঁ হি ইজ মাই আইডল, বাট আমি ওইটা কখনো না। আমার মোশাররফ ভাইকে ভালো লাগে, সবসময় বলছি, এখনো বলতেছি, এখনো বললাম মোশাররফ ভাই ভালো লাগে। আচ্ছা, আর ব্যক্তি হিসেবে আপনার জীবনের যদি কোনো রোল মডেল বা আইকন বলা হয় তাহলে কে, কাকে ফলো করেন বা কাকে আসলে আপনি ধারণ করতে চান? আমার বাবাকে, লোকটা অনেস্ট মানুষ ছিল, লোকটা পরিবারের জন্য ছিল, হ্যাঁ মানে আমাদের জন্য ছিল, তো এই মানুষটা। এরপরে তো আমার সবাই পরিবারের মানুষ তো সবাই ভালো, হ্যাঁ কেউ সবার কাছে সবার পরিবারের মানুষই ভালো, বাট এছাড়া মানে হয় না মানে কাজ করার ক্ষেত্রে আমার মিডিয়ার যেই পরিবারটা হয়ে গেছে আমাদের টিমের, যেমন অমি ভাই অন্যরকম মানুষ, আমি রবিন ভাইয়ের কথা বললাম, রবিন ভাই খুব ভালো মানুষ, পলাশ, তহিদ এরা খুব হেল্পফুল। আগে যেই বিষয় ছিল একটা আমরা শুনেছি, সাগর ভাইও সব মিলে আমার একটা মানে আমি কিছু মানুষ পাইছি যে আমি জানি যে আমার যদি কিছু হয় তারা আমার পাশে থাকবে, তো ওই বিশ্বাসটা আমার হয়ে গেছে। আচ্ছা, আর ইন্ডাস্ট্রিতে গার্জিয়ানের মতন ভয় পান এমন কেউ আছে কিনা? অমি ভাই ওটাই আমি জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে আগে ভয় মানে কিরকম, ধরেন যে সম্মানের একটা ভয় আছে, কিন্তু মানে ভাই আমাকে মেরে ফেলবে, ভাই আমাকে কাজে নিবে না, ভাই যদি আমার কাজে না নেয়, ওই ভয়টা কিন্তু না। ওই যে যে সে আপনাকে বলেছিল তোমার কাজ আমি অনেক পছন্দ করেছি, ওইটা যেন নষ্ট না হয়। হ্যাঁ, এবং আমার কোনো খারাপ কিছু হলে ভাইয়া আমাকে বলে যে আমি এটা চাই না পাবেল, আচ্ছা, মানে তুমি ভালো করলে আমার শান্তি লাগে, তুমি খারাপ করলে আমার কষ্ট লাগে, ওই ভয়টা লাগে আমি ভাইকে আমার, যে সেই যে আমার কারণে যেন উনি কোনো কষ্ট না পায়, আমার কারণে যেন উনি যেন মানে একটু ব্যথিত না হয়। এবং সে যেন না বলে যে না তোমার কারণে আমার হয়তো একটু খারাপ লেগেছে, এমন হ্যাঁ যেন হ্যাঁ না হ্যাঁ, হয়। বাট আমি খুব মজার মানুষ, ভালো মানুষ। আমি বললাম না আমার টিমটাই পুরাটা, মানে আমি অমিবের কথা বললাম, যদি বলি আমি গার্ডিয়ান হিসেবে যদি বলি, আমি রবীন্দ্রের কথা সবসময় বলি, এখনও বলবো, সামনেও বলবো। তারপরে পলাশ অনেক সাজেস্ট করে আমাকে, আমিও করি, তহিদও আমাকে অনেক সাজেস্ট করে, আমিও করি, সাগর জান ভাই, হ্যাঁ তো একটা আমার কিছু ভাই ব্রাদার, তাও তুহিন হোসেন ভাইয়ের কথা বলি আমি, হ্যাঁ তো রাফাত ভাই আছে, অনেক ডিরেক্টরই আছে, হয়তো অনেকের নাম এখন বলতে পারতেছে না, অনেকে রাগ করেন না যে বলবে যে আমার নাম বলো না, যাও ঠিক আছে তোমার কাজে নিবো না, ওরকম কিছু না। আর অনেকেই আছে আমাকে খুব ভালো পছন্দ করে, ভালোবাসে। আচ্ছা, আর এমন কোনো অ্যাক্টর বা অ্যাক্ট্রেস রয়েছে যার সাথে কাজ করার ইচ্ছে এখনো কাজ করা হয়নি বাট কাজ করার ইচ্ছে রয়েছে খুব বেশি? আমার না খুব ইচ্ছা করে কি দেশের বাইরে গিয়ে একটু কাজ করতে এখন, দেশের বাইরে কি? মানে ধরেন যে আচ্ছা, একটু আপনি ভালো। যখন মিরাকেল থেকে যখন আপনি আসলেন তখন কি ওখান থেকে কোনো কাজের কোনো কথা বা কোনো অফার এমন আসেনি? জি জি আসছিল আপু, কিন্তু তখন করোনা সব ধ্বংস করে দিয়েছে। আসছিল এবং খুব সবকিছু রেডি ছিল, বাট যাওয়ার পরে যে 14 দিন কোয়ারেন্টাইন করতে হবে, ওই 14 দিনটা আসলে দেওয়া যাবে না আমাকে, রাইট, কারণ কাজে 14 দিন কোয়ারেন্টাইন করে আবার কাজ মানে করে আমাকে আবার- ওখানে 14 দিন রেখে আবার কাজে সবার শিডিউল, তখন আর হয় নাই। তখনকার রুলটা তো ডিফারেন্ট। তখন যে আপু তখন হইলে হয়তো ভালো হইতো আর কি, তো এই আর কি আপু। আচ্ছা, এখন দেশের বাইরে যেহেতু আপনার কাজ করার ইচ্ছে, কোন ইন্ডাস্ট্রিতে কাজ করার ইচ্ছে? না আমার তো ইচ্ছা বলতে ওরকম না, যখন আমার মানে ডিরেক্ট বলি অনির্বাণ চক্রবর্তী, হ্যাঁ আচ্ছা, লোভ, তার সাথে কাজ করে। হ্যাঁ ওনার সাথে আসলে একটু কাজ না হলে একটু যদি ইন্টারভিউ কথা হয় তাও ভালো লাগবে আমার, তার সাথে বসে জাস্ট একটু আড্ডা কথা দিলাম, বলবেন, হ্যাঁ। হ্যাঁ ওনার সাথে বসে একটু কথা বলতেও ভালো লাগবে, হয়তো ভালো লাগবে ওনাকে আমার এখন, মানে ওনাকে আমি দেখি, অনেক সিনেমা হইলে বা কিছু হইলে আমি দেখি, মানে
মনে হয় কি অনেক জানে, উনি অনেক জ্ঞানী মানুষ। আমি একটু হয়তো বা তার কাছ থেকে কিছু শিখতে পারতাম বা নিতে পারতাম। হ্যাঁ, এই জন্য বলা আর কি, মানে আমার দেশে তো কাজ তো আমি কিছুই শুরু করিনি, আমার কাছে মনে হয় যে কাজ কত বাকি করা, কিন্তু ওই মানুষটার সাথে আসলে ওই একজনের সাথে স্পেসিফিকলি একটু কাজ করে বা বসার হ্যাঁ লোভ। একটু ইচ্ছা, মানে যাই না, যদি এই স্টার টকের মাধ্যমে যদি কাজটা হয় তাহলে আবার আসবো আপনাদের প্রোগ্রামে। অবশ্যই অবশ্যই আমরাও চাই আপনার ইচ্ছেটা পূরণ হোক, বা অবশ্যই আপনি অনেক বেশ ভালো করছেন। আমার মনে হয় যে আমরা মাঝে মাঝে এমন কিছু করে ফেলি আমাদের ক্যারিয়ারে যেটা আমাদের আশার থেকে অনেক বেশি হয়ে যায়। জি, জি। সো তেমন যেহেতু কিছু হয়ে গেছে, যে কোনো দিন হয়তো বা এই জিনিসটাও হয়ে যেতে পারে। যদি হয় তখন কোন ঈদে প্রোগ্রামে আসবো, তখন আপনাকে সালামি দেবো। তা না হলে দিবেন না? প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। আমি আসলে এখন কি করব, আমি আসলে প্রোগ্রামটা শেষ করে দিব কিনা বুঝতে পারছি না। এটা আসলে আমি খুবই ডিজার্টেড হয়েছি যে কোনোভাবে যদি আপনার কাছ থেকে সালামি নিয়ে যেতে, এখন তো ব্যবস্থা করতে পারবো কিনা আই ডোন্ট নো। আচ্ছা, এনিওয়ে, আপনি যেন পান, আপনার যেন দেখা হয়, আপনি যেন বসতে পারেন, কথা বলতে পারেন, কাজ করতে পারেন আপনার পছন্দের বা আপনার রোল আইডল, এবং যারা অবশ্যই ভালো কাজ করে তাদের সান্নিধ্যে সবাই থাকতে চায়, সেটি আমাদের চাও। আপনি আমাকে সালামি দেন বা না দেন, এনিওয়ে, কিন্তু এই কাজটা যেন, ইচ্ছেটা যেন আপনার পূরণ হয়, সেটা আমাদের সকলেরই আশা থাকবে। আমরা স্টার টকের যারা দর্শক আছেন তারাও হয়তো এটি যাবেন। আপনি সুন্দর করে বলেছেন যে এতটুকু ইচ্ছা আছে আমার। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলবার থাকে। দর্শক তো না, সবাই আমার ভাই ব্রাদার, যারা আমার মানে আমাদের কাজগুলোকে পছন্দ করেন, আবার আমার কাজগুলোকে পছন্দ করেন। ঈদে তো অনেক আমাদের হাউস সুইট আসবে, তারপরে ওই হোসেনের গল্প আসবে, বিথি পরিবহন নামে একটা নাটক আসবে, জীবনমালী বাংলা সিনেমা এই নামে একটা নাটক আসবে। সো আপনারা দেখবেন, আপনারা দোয়া করবেন, সবাই পরিবার নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। এই তো, সবাইকে ঈদ মোবারক। আপনাকে আরো একবার অনেক ধন্যবাদ আমাদের আজকের আয়োজনে আসার জন্য। খুব সুন্দর সময় কাটিয়েছি আমরা খুব সুন্দর আলোচনা করেছি, বেশ ভালো সময় কেটেছে, এবং এটিএন নিউজের পক্ষ থেকে, স্টার টকের পক্ষ থেকে, আমাদের সকলের পক্ষ থেকে অনেক শুভকামনা। আপনি এমন চমৎকার কাজ আমাদের উপহার দিয়ে যাবেন, Thank you. সেই প্রত্যাশায় ঈদ মোবারক। ঈদ মোবারক। দর্শক, এখানে শেষ করছি। আশা করছি আমাদের আজকের আয়োজন আপনাদের বেশ ভালো লেগেছে। আপনারা সবাই বেশ ভালো থাকবেন, শুদ্ধ সংস্কৃতি চর্চার সঙ্গে থাকবেন, পজিটিভিটি নিয়ে থাকবেন, নিজের আশেপাশের সকলকে ভালো রাখবেন, এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ। হারিয়ে যাই আমি তোমার টানে, হারিয়ে যাই আমি তোমার গানে, হারিয়ে যাও এক মখমলি অনুভবে। তিব্বত লাক্সারি সোপ। তিব্বত লাক্সারি সোপ নিবেদিত স্টার টক, পাওয়ার্ড বাই বিউটিনা।